প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুমিল্লা সদর দক্ষিণ ভার্চুয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। সাথে রয়েছে আমি মোহাম্মদ আবুল খায়ের, সহকারী শিক্ষক, কালীবাজার মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, গতকালকে আমি তোমাদের নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখায় একটি গ্রুপের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, অর্থাৎ ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে। আজকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আমি গত ক্লাসে তোমাদেরকে ফিন্যান্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ফিন্যান্সের যে প্রকারভেদ রয়েছে, অর্থাৎ অর্থায়নের যে প্রকারভেদ রয়েছে সেটি আলোচনা করেছি। পাশাপাশি অর্থায়নের যে গুরুত্ব রয়েছে সেই বিষয়টি আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা গত ক্লাসে ভিডিওগুলো আবারও দেখেছো এবং ক্লাসগুলো ভালো বোঝার চেষ্টা করেছো। আজকে আমরা এরই ধারাবাহিকতায় একটি বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই বই খাতা নিয়ে বসে যাও, কলম নিয়ে বসো এবং পাশাপাশি আমার এই ক্লাসটি শেয়ার করে সকলকে জানিয়ে দাও যেন ক্লাসটি তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা ছবিটি, আমরা গতকালকে বলেছি যে ফিন্যান্স হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান সফলতা কিভাবে আমরা পেতে পারি। একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে যে তহবিল সংগ্রহের যে সমস্যা, একটি প্রতিষ্ঠান তহবিল হচ্ছে মূল চালিকা শক্তি। তহবিল নিয়ে কিন্তু প্রতিষ্ঠানের মূল এগিয়ে যাওয়ার বিষয়। একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহের দিক থেকে সে যত এগিয়ে থাকবে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান তত সফলতা লাভ করবে। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়তে গতকালকে আমরা একটু আলোচনা করেছি, যেহেতু সময় আমাদের 5 মাস চলে গেছে, তাই আমি আর খুব সময় নিইনি। প্রথম অধ্যায়তে দ্বিতীয় অধ্যায়তে চলে আসছি। আমরা একটি ব্যবসার ছবি দেখতে পাচ্ছি। তহবিল যেহেতু একটি ব্যবসার মূল চালিকা শক্তি, এখন এই তহবিলটা কি, অর্থাৎ মূলধন। এখন এই মূলধন আমরা একটি ব্যবসায় দুইভাবে বিনিয়োগ করতে পারি, তোমরা কি জানো? নিশ্চয়ই তোমরা সেটি বুঝতে পেরেছ, অর্থাৎ মালিকের নিজস্ব মূলধন এবং বাহিরের থেকে সংগৃহীত মূলধন, দুইভাবে মূলধন নিয়ে আমরা ব্যবসা করতে পারি। এখানে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছি। তো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে আমার তহবিলের প্রয়োজন। আর চলো আমরা একটু স্লাইডে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিসের ছবি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অর্থাৎ গোডাউনে যে আমরা মজুত পণ্য সংগ্রহ করে, মজুত মাল সংগ্রহ করে থাকি। ব্যয়, অর্থায়নের উৎস। এখানে আমরা আজকে তোমাদের জন্য 3টি শিক্ষণফল রেখেছি। তাহলে আজকে আমরা আলোচনা করব অর্থায়নের উৎস নিয়ে। এটি তোমার দ্বিতীয় অধ্যায়তে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানে, এবং অনেকগুলো নতুন বিষয় এখানে জানতে পারবে তোমরা। এখানে অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারবে, বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধা তোমরা আলোচনা করতে পারবে এবং মধ্যমেয়াদী অর্থ উৎসগুলো সমূহ ব্যাখ্যা করতে পারবে। আমি 3টি বিষয় তোমাদের জন্য রেখেছি। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। অভ্যন্তরীণ তহবিল আর রয়েছে বহিঃস্থ তহবিল। এখন এই অর্থায়নের উৎস আমরা যদি একটু বলি, উৎসটা কি? যেমন তোমার খাবার পানির প্রয়োজন, তো পানির যে বিভিন্ন উৎস রয়েছে, তোমরা কি 2-1টি নাম বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণে বলতে পারছো তোমরা। যেমন নলকূপের পানি, পুকুরের পানি থাকতে পারে, নদীর পানি থাকতে পারে, বৃষ্টির পানি থাকতে পারে, অর্থাৎ পানির বিভিন্ন উৎস রয়েছে। এখন আমার নিরাপত্তার জন্য খাবার, যেই পানিটা আমার জন্য নিরাপদ, সেখান থেকে তো আমরা পানিটা সংগ্রহ করব, তাই না? তোমরা কি বলতে পারো কোন উৎসটা খাবার পানির জন্য নিরাপদ? নিশ্চয়ই হাতের কাছে যে আমাদের টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলের পানিটা আমাদের জন্য নিরাপদ। পুকুরের খোলা পানির চেয়ে, নদীর ঘোলা পানির চেয়ে আমাদের পানিগুলোই
আমাদের পানিগুলো নিরাপদ। তাহলে টিউবওয়েলের পানি যেমন আমাদের জন্য নিরাপদ, তো একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে তহবিলটা আমাদের সবচেয়ে বেশি নিরাপদ, সেই উৎস থেকে তো আমরা তহবিল সংগ্রহ করব। এখন এখানে দুটি উৎস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল, আরেকটা হচ্ছে বহিষ্ঠ তহবিল। অভ্যন্তরীণ তহবিল বলতে আমরা কি বুঝি? একান্তই মালিকের নিজস্ব যে পুঁজি দিয়ে সে ব্যবসা শুরু করে, সেটি হচ্ছে তার অভ্যন্তরীণ তহবিল। আর বহিষ্ঠ হচ্ছে বাইরের অংশ থেকে, মালিক ব্যতীত অন্যান্য উৎস থেকে যে সে তহবিল সংগ্রহ করে থাকে, সেটি হচ্ছে বহিষ্ঠ তহবিল। প্রথমে চলো আমরা অভ্যন্তরীণ তহবিল নিয়ে আলোচনা করি। তাহলে অভ্যন্তরীণ তহবিল আমরা বুঝতে পারলাম যে মালিকের একান্ত নিজস্ব যে পুঁজি, যে মূলধন রয়েছে, সেটি হচ্ছে অভ্যন্তরীণ তহবিল। এখন এখানে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক উৎস, একটা হচ্ছে মুনাফা ভিত্তিক উৎস। প্রিয় শিক্ষার্থী, এই মালিকানা ভিত্তিক উৎসটি কি তোমরা কি বলতে পারবে? এখানে অর্থাৎ মালিকের একান্ত যে পক্ষ থেকে যে মূলধন বিনিয়োগ করা হয় একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মালিকানা ভিত্তিক উৎস। আর মুনাফা ভিত্তিক উৎস হচ্ছে একটি ব্যবসা যখন মুনাফা হয়ে থাকে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি মুনাফা কিভাবে আমরা বের করব। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বাদ দেব, আমরা মুনাফা পেয়ে যাব। এখন এই মুনাফার অংশটা আমরা কি করি, নিজে মালিক নিজে না নিয়ে আবার কি করে, সে শেয়ারহোল্ডারদের মাঝে বিনিয়োগ না করে সে আবার ওই মুনাফার যে অর্থটা সেটা আবার ব্যবসায় বিনিয়োগ করে থাকে, সেটা হচ্ছে মুনাফা ভিত্তিক উৎস। তাহলে অভ্যন্তরীণ তহবিলকে পথে আমরা দুটি ভাগ করতে পেরেছি, একটি হচ্ছে তোমার মালিকানা ভিত্তিক, আরেকটি হচ্ছে মুনাফা ভিত্তিক। এখন মালিকানা ভিত্তিক মূলধনকে আবার প্রিয় শিক্ষার্থী দুটি ভাগ হচ্ছে, চলো আমরা একটু দেখে নিই। মালিকানা অভ্যন্তরীণ তহবিলকেও যেহেতু দুটি ভাগ করা হয়েছিল, একটি ছিল মালিকানা ভিত্তিক, আরেকটি ছিল মুনাফা ভিত্তিক। তো মালিকানা ভিত্তিক উৎসকে আবার দুটি ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মালিকের মূলধন, আরেকটি হচ্ছে শেয়ার। মালিকের মূলধনটা হচ্ছে আমরা আগে জানা দিয়েছি মালিকের থেকে সরাসরি যে মূলধন বিনিয়োগ করে, সেটা হচ্ছে মালিকের মূলধন। আর শেয়ার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শেয়ার তোমরা নিশ্চয়ই এটা নতুন একটি শব্দ পেয়েছো, শেয়ার শব্দ হচ্ছে অংশ। সাধারণত আমরা জানি মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কি বলে, এক মালিকানা ব্যবসা, এবং অংশীদারি ব্যবসা, তারপর হচ্ছে তোমার যৌথ মূলধনী ব্যবসা। এখন এই এক মালিকানা ব্যবসা করতে গেলে মালিকের মূলধন দেওয়া হয়, সাধারণত মালিকের নিজস্ব যে তহবিল সেখান থেকে মূলধন সে বিনিয়োগ করে থাকে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, অংশীদাররা মালিকের মুনাফা লাভের আশায়, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা লাভের আশায় চুক্তিবদ্ধ হয়ে যখন কোনো কারবার গঠন করবে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। আর যদি ব্যাংকিং ব্যবসা হয়ে যায়, তার সর্বোচ্চ হবে 10 জন। এখন এই ব্যাংক ব্যবসা অথবা যৌথমূলক কার্যক্রম আমরা গঠন করতে চাই, তখন আমাদের প্রচুর পরিমাণের মূলধন প্রয়োজন হয়, অধিক মূলধন প্রয়োজন। অধিক মূলধন আমাদের কয়েকজন সংখ্যক মালিকের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো আমরা সেটা কি করি, জনগণের কাছ থেকে আমরা শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকি। তো শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র একক। মূলধনের ক্ষুদ্র এককটি হচ্ছে শেয়ার। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, এটা একটু খেয়াল করো। কোম্পানির মূলধনের ক্ষুদ্র একক হচ্ছে শেয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এই মূলধনকে যখন, যেমন আমরা যদি 1000 কি বলে, আমরা যদি 100 অংশকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ভাগে কত পড়তেছে প্রিয় শিক্ষার্থী? প্রতি ভাগে পড়তেছে 10। এইভাবে কোম্পানির মনে 100 কোটিকে আমরা যদি 100 কোটি টাকা প্রয়োজন হয়, 50 কোটি টাকা প্রয়োজন হয়, 10 কোটি টাকা প্রয়োজন, তাহলে একজন দুজনের পক্ষে দেওয়া সম্ভব না। তো সেটা আমরা কি করি, শেয়ারের মাধ্যমে জনগণের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন
জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থ থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা সংগ্রহ করে আমরা এটা একসাথে করে সংগঠিত করে যে পুঁজিটা হয় সেটা দিয়ে আমরা ব্যবসা করে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন আলোচনা করবো মুনাফা ভিত্তিক উৎস নিয়ে। আমরা আগেই বলেছি যে আমাদের অভ্যন্তরীণ উৎসকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা মালিকানা ভিত্তিক আর একটা ছিল মুনাফা ভিত্তিক। তো মুনাফা ভিত্তিকটা আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, একটু তোমরা দেখে নাও এবং খাতায় নোট করতে পারো। এই বিষয়ে তোমরা খাতায় নোট করে নেবে। এটা হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, আরেকটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এখন এই অবন্টিত মুনাফাটা কি? প্রিয় শিক্ষার্থী, একটি শেয়ার হোল্ডাররা যখন যারা শেয়ার হোল্ডার হচ্ছে যারা শেয়ার ক্রয় করে থাকেন তারা হচ্ছে শেয়ার হোল্ডার। অবন্টিত মুনাফা হচ্ছে কারবারে যে অর্জিত মুনাফা শেয়ার হোল্ডারদের মাঝে সেটা বন্টন না করে সেটা আবার কি করে রেখে দেওয়া হয়, সঞ্চয় করে রেখে দেওয়া হয়। ওই সঞ্চিত মুনাফার অংশটা আবার মূলধনে বিনিয়োগ করা হয়, ওই অংশটাকে বলা হয় অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। আরেকটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। প্রিয় শিক্ষার্থী, লভ্যাংশ সমতাকরণ তহবিলটা খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমাদের প্রায় অনুধাবন মূলক প্রশ্ন আমাদের থেকে থাকে। লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে একটি কারবারের অথবা একটি যৌথবন্দী কারবারের মুনাফা সবসময় সমান থাকে না, প্রতি বছর মুনাফার হার সমান থাকে না। এখন কারবারের সুনাম সাধারণত নির্ভর করে কারবারের মুনাফার উপর। যারা ব্যবসায় বিনিয়োগ করে থাকে তাদেরকে যদি যথাসময়ে আমি মুনাফার অংশ দিতে না পারি তাহলে ওই কারবারে আর কেউ বিনিয়োগ করবে না। এখন তাদের ব্যবসার সাথে সুনাম যেহেতু নষ্ট না হয় সেজন্য প্রতি বছর লভ্যাংশে একটি অংশ আমরা রেখে দিই। কোনো বছর যদি লভ্যাংশ পরিমাণ কম হয় তাহলে ওই রেখে দেওয়া অর্থকে আমরা কি করে দিয়ে আমরা সমতাকরণ থাকি, যেটা আমরা সিঙ্কিং ফান্ড বলে থাকি অথবা লভ্যাংশ সমতাকরণ তহবিল বলে থাকি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটি বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম অভ্যন্তরীণ তহবিল এবং অভ্যন্তরীণ তহবিলের যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল। অভ্যন্তরীণ তহবিলকে আবার অভ্যন্তরীণ তহবিল বলতে আমরা কি বুঝি, তাহলে অভ্যন্তরীণ তহবিলকে আবার কয়টি ভাগ রয়েছে, দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আবু সাহেব পাটোয়ারি, সহকারী শিক্ষক, কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়। আমি আলোচনা করছি তোমাদের সাথে নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ফিন্যান্স ও ব্যাংকিং এর দ্বিতীয় অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসটি আবারও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও, তারা যেন উপকৃত হতে পারে। এখন আমরা আলোচনা করব বহিঃস্থ তহবিল নিয়ে। বহিঃস্থ হচ্ছে বাহিরে, অর্থাৎ মূলধন যে একান্ত নিজস্ব মূলধন ছাড়া বাহিরে যে বিভিন্ন উৎস থেকে আমরা যখন তহবিল সংগ্রহ করবো সেটা হচ্ছে বহিঃস্থ তহবিল। তবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বহিঃস্থ তহবিলের চেয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ তহবিলের পরিমাণ বেশি থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার হার বেশি, এটা খেয়াল রাখবে তোমরা। এখানে রয়েছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বহিঃস্থ তহবিলকে তিনটি ভাগ করা হচ্ছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস। এখন প্রশ্ন হচ্ছে এই স্বল্পমেয়াদী যে উৎস রয়েছে, স্বল্পমেয়াদী উৎস সময়টা কতটুকু, অর্থাৎ ব্যাপ্তিটা কতটুকু? সাধারণত এক বছর মধ্যে আমরা যে এখন 1 বছর সময়ের জন্য যে আমরা তহবিল সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে স্বল্পমেয়াদী। 1 থেকে 5 বছরের জন্য যে অর্থ আমরা সংগ্রহ করি সেটা হচ্ছে মধ্যমেয়াদী। প্রিয় শিক্ষার্থী, এবং 5 বছর অধিক যে বছরের জন্য যদি কোনো অর্থ তহবিল সংগ্রহ করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল উৎস। আশা রাখি বুঝতে পারছো। এখানে আমরা 3টি ভাগ করছি। 1 বছরের মধ্যে যে তহবিল সংগ্রহ করা হয় 1 বছর মেয়াদের জন্য সেটা স্বল্পমেয়াদী। 1 থেকে 5 বছরের মধ্যে হচ্ছে 5 বছর মধ্যে হলে সেটা হচ্ছে মধ্যমেয়াদী, আর 5 বছর অধিক হলে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। বহিঃস্থ তহবিল আমরা কোন কোন খাতে আমরা সংগ্রহ করবো, চলো আমরা সেই বিষয়টি আমরা স্বল্পমেয়াদীকেও এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে। স্বল্পমেয়াদী আমরা আগেই বলেছি যে স্বল্পমেয়াদী
স্বল্পমেয়াদী অর্থায়নের সময়কে সাধারণত 1 বছর কম যে সময়টি সেটিকে বোঝানো হয়। তো এখানে দুটি ভাগে আমরা ভাগ করেছি, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক কি, যেমন তোমরা কি বলতে পারো প্রাতিষ্ঠানিক অর্থায়নের যে উৎস রয়েছে তারা কারা? সাধারণত ব্যাংক, ঋণদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও। আমি ফাঁকে একটি কথা বলে রাখি, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ সাধারণত গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন যে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। অপ্রাতিষ্ঠানিক মধ্যে রয়েছে সাধারণত বন্ধুবান্ধব থাকতে পারে, আত্মীয়স্বজন থাকতে পারে, অর্থাৎ গ্রাম্য মহাজন থাকতে পারে, ইত্যাদিতে কাছ থেকে আমরা যে অর্থ স্বল্প মেয়াদে সাধারণত 1 বছর মেয়াদের জন্য যে অর্থ সংগ্রহ করে থাকি, যে তহবিল সংগ্রহ করে থাকি, সেটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এখন কোন উৎস থেকে আমি অর্থ সংগ্রহ করব? আমি আগেই বলেছি ব্যবসার ধরন, মালিকানা ভিত্তিতে ব্যবসা যেহেতু এক মালিকানা রয়েছে, এক নম্বর ব্যবসা যেহেতু ছোট পরিসরে হয় তার মূলধন কম হলেও চলে। এরপর হচ্ছে যৌথ মূলধনী অংশীদারি কারবার, তার ক্ষেত্রে আমাদের মূলধন প্রয়োজন আরেকটু বেশি। এরপরে রয়েছে আমাদের কি বলে যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার ক্ষেত্রে এখন কোন কারবারের জন্য আমি অর্থ সংগ্রহ করবো সেটাকে আমাকে মাথায় রাখতে হবে, বিবেচনা রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা বহিঃস্থ তহবিলের প্রথম যে অংশটি স্বল্পমেয়াদী, এটি আমরা সময়টি বলেছি এবং দুটি ভাগে ভাগ করেছি, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। প্রথমে আসো প্রাতিষ্ঠানিকের মধ্যে প্রথমে রয়েছে এখানে প্রাপ্য বিল বাট্টাকরণ। এই যে প্রাপ্য বিল বাট্টাকরণ কি আমরা বলতে পারবো? তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো এখানে প্রাপ্য বিল বাট্টাকরণটা কি। প্রথমে আসো প্রাপ্য বিলটা কি। প্রাপ্য বিল হচ্ছে একটি বিনিময় বিল। বিনিময় বিলের অংশ হচ্ছে প্রাপ্য বিল। অর্থাৎ যখন ধারাতে কোনো পণ্য বিক্রি করা হয়, ক্রয় করা হয়, ওই পণ্য ক্রয় বিক্রয়ের বিপরীতে যে বিল তৈরি করা হয়। এই ফাঁকে আমি আরেকটু কথা বলে রাখি, বিল বলতে হচ্ছে যে সেবা আগে গ্রহণ করা হয় কিন্তু তার অর্থ পরে দেওয়া হয়। যেমন আমরা বিদ্যুৎ বিল বলি, গ্যাস বিল বলি, পানির বিল বলি, খাবারে গেলে খাবারের বিল বলি। একটি দোকানে গিয়ে আমরা কিন্তু আগে খাবারটা খেয়ে ফেলি। বিদ্যুৎ আমরা আগে ব্যবহার করি, গ্যাস আমরা আগে ব্যবহার করে থাকি, পানি আমরা আগে ব্যবহার করি, তারপর আমরা বিল দিয়ে থাকি। তার মানে বোঝা গেল যে যেটি আমরা আগে সেবাটা গ্রহণ করি, পরবর্তীতে আমরা অর্থটা পে করি, সেটা হচ্ছে বিল। তো প্রাপ্য বিলটা হচ্ছে আমি অর্থ পণ্য নিয়ে আসলাম, তার বিনিময়ে আমাকে একটি পণ্যের পরিমাণ, কত তারিখের মধ্যে, কত মাস মেয়াদে আমি বিলটা পরিশোধ করব, ইত্যাদি সংবলিত একটি বিনিময় বিল তৈরি করা হয়, যা ক্রেতার জন্য হচ্ছে প্রদেয় বিল অর্থাৎ দিতে হবে, আর বিক্রেতার জন্য হচ্ছে প্রাপ্য বিল যা পাবে। বিক্রেতার জন্য হচ্ছে সম্পদ আর ক্রেতার জন্য হচ্ছে দায়। তোমরা হিসাব বিজ্ঞানের বিষয়টি আরো ভালোভাবে জানবে। এখন আমার কাছে মনে করো যে একটি প্রাপ্য বিল রয়েছে, বিলটি আমি নগদ অর্থ নেই, এটাকে নগদে রূপান্তরিত করতে হবে। এখন নগদে রূপান্তরিত করতে গেলে আমার এই বিলের মূল্য হচ্ছে মনে করো 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা আমি যদি এখন আমার যার কাছে বিল পাবো সে তো আমাকে এখন দিবে না, তার সাথে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে 3 মাস পর সে বিল দেবে, কিন্তু এখনই আমার অর্থের প্রয়োজন। তাহলে আমি যদি বিলটি নিয়ে ব্যাংকে যাই, এই 1 লক্ষ টাকার ব্যাংক আমাকে বললো যে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে না, 95,000 টাকা দেওয়া হবে। তাহলে আমাকে কম দেওয়া হলো কত প্রিয় শিক্ষার্থী? একটু খেয়াল করো, আমার বিলের মূল্য ছিল, আমি একটু কম দিয়ে দেখাই, 100 টাকায় ছিল মনে করো। এখন এই 100 টাকাকে আমাকে যদি ব্যাংকে গিয়ে আমাকে দিল 95 টাকা, 95, তাহলে আমাকে কম দেওয়া হলো কত? 5 টাকা। এই 5 টাকায় হচ্ছে তোমার বিল বাট্টাকরণ। বাট্টাকরণ হচ্ছে ছাড় দেওয়া, কম পরিমাণে কম দেওয়া। নির্ধারিত মূল্য হচ্ছে যদি কোনো অর্থ কম দেওয়া হয় সেটা হচ্ছে তোমার বাট্টাকরণ। তাহলে এই যে আমি 100 টাকা আমার কাগজে ছিল, এটা কিন্তু নগদে ছিল না, তাহলে এই কাগজে কিন্তু টাকাকে আমি নগদে রূপান্তর করে যখন আমি ব্যবসায় বিনিয়োগ করবো সেটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। ক্ষুদ্র ঋণ আমরা সকলেই জানি, ক্ষুদ্র ঋণ হচ্ছে
অর্থাৎ কম পরিমাণে ঋণ নিয়ে থাকি আমরা। এটা ওই যে আমরা আগেই বলেছি, বিভিন্ন যে এনজিও রয়েছে, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারা এই ধরনের ঋণগুলো দিয়ে থাকে। প্রদেয় বিলটাও হচ্ছে সেম, প্রাপ্য বিলের বিপরীত। আর স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়। এছাড়া আরও অনেক অপ্রত্যাশিত উৎস রয়েছে, আমরা 4টা আলোচনা করেছি। অপ্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিকের মধ্যে রয়েছে তোমার অর্থাৎ যার কোনো ঋণ দেওয়ার মূল উদ্দেশ্য নয়, তারা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। সেটার মধ্যে পত্র হচ্ছে বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র হচ্ছে যেটাকে আমরা গ্রামে দেখবা যে কাউকে যখন লোন আনতে যায় বা ঋণ আনতে যায়, সে একটি স্টাম্পে, রেভিনিউ স্টাম্পে সে সই রাখে যে লোন আনে। তো সেটার মাধ্যমে, অর্থাৎ বন্ড যেটাকে আমরা বলে থাকি, নিশ্চয়তা দেওয়া, গ্যারান্টি পত্র যেটা আমরা বলে থাকি, ওইটার মাধ্যমে যে ঋণ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র। আর ক্রেতাও তো অগ্রিম গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে পারি। কিভাবে? আমি এখন একটা পণ্য দিই নাই, কিন্তু টাকাটা আমি অগ্রিম নিয়ে নিয়েছি ক্রেতা হতে। তো ক্রেতা হতে যখন আমি অগ্রিম টাকা নিয়ে কিন্তু ব্যবসায় বিনিয়োগ করতে পারি, এটাও অপ্রাতিষ্ঠানিক একটি উৎস হতে পারে। মজুত মাল বন্ধকীকরণ, এটা হচ্ছে অর্থাৎ আমার কাছে যদি অনেক পণ্য থাকে, আমি অন্যের কাছে বন্ধক দিয়ে টাকা আনতে পারি, সেটা হচ্ছে মজুত মাল বন্ধকীকরণ। আর হচ্ছে গ্রাম্য মহাজন, এটা আমরা আগেও বলেছি যে গ্রাম্য যে মহাজন থাকে, বিশেষ করে তারা চড়া সুদের বিনিময়ে অর্থ দিয়ে থাকে ব্যবসা করার জন্য। তো তাদের কাছ থেকেও আমরা সংগ্রহ করে থাকি। তো এই অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন যে খাতগুলো রয়েছে, বাণিজ্যিক পত্র রয়েছে, ক্রেতাতে অগ্রিম গ্রহণ, মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু অর্থ সংগ্রহ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রিয় শিক্ষার্থী। মধ্যমেয়াদী হচ্ছে এখানেও দুটো ভাগ করেছে আমরা, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ আর বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা যে বুঝে থাকি যাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহক থেকে অর্থ সংগ্রহ করে সুদের বিনিময়ে আবার সেই অর্থ অন্যকে প্রদান করা। ব্যাংক থেকে আমরা যে ঋণ নিয়ে থাকি, সাধারণত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের বাণিজ্যিক বাণিজ্যিক ব্যাংক। আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে কোনো সেক্টরকে আলাদাভাবে গুরুত্ব প্রদান করে যে ব্যাংকগুলো স্থাপিত হয়। যেমন আমাদের দেশে কৃষি বিভাগকে, কৃষি সেক্টরকে উন্নত করার জন্য কৃষি ব্যাংক রয়েছে, আমদানি রপ্তানির কারণ ব্যাংক রয়েছে, তারপরে তোমার কর্মসংস্থান ব্যাংক রয়েছে। বিভিন্ন সেক্টরকে নির্দিষ্ট কিছু উৎসকে চিহ্নিত করে তাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। ওখান থেকে আমরা তহবিল সংগ্রহ করে আমরা ব্যবসায় বিনিয়োগ করতে পারি। বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, মূলধনী বাজার প্রতিষ্ঠান অর্থাৎ শেয়ার বাজার যেটা আমরা বলে থাকি, আন্তর্জাতিক যে উৎস রয়েছে ইত্যাদি উৎস থেকে আমরা সংগ্রহ করতে পারি। দীর্ঘমেয়াদী অর্থায়নে আমরা আগে বলেছি যে সাধারণত 5 বছর অধিক যে উৎস, যে ঋণের যে তোমার মেয়াদ, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। এর মধ্যে 3টি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, একটা হচ্ছে ঋণ, ঋণপত্র, আর হচ্ছে লিজিং। এক্ষেত্রে আমি লিজিংটা একটু আলোচনা করবো। লিজিংটা হচ্ছে সাধারণত কি বলে, লিজ হোল্ড প্রপার্টি অথবা ইজারা সম্পদ যেটা আমরা বলে থাকি। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন করতে গেলে সে একটি মেশিনের প্রয়োজন। যেমন আমি একটি রাস্তা তৈরি করব, রাস্তা তৈরিতে আমার রোলার প্রয়োজন হতে পারে, এক্সকাভেটর প্রয়োজন হতে পারে। এটা কেনা আমার পক্ষে অনেক ব্যয় সাপেক্ষ, বিধায় আমি সম্ভব নয়। তাই অন্যের থেকে আমি এটা ভাড়া করে আনতে পারি। ভাড়ার মাধ্যমে আমরা এটা এনে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি লিজিংয়ের মাধ্যমে। তো এখন কোন উৎস থেকে আমি অর্থ সংগ্রহ করব, আমার এটা প্রথমে চিহ্নিত করতে হবে যে আমার ব্যবসার ধরনটা কি, এক মালিকানা ব্যবসা সংগঠন, নাকি অংশীদার ব্যবসা সংগঠন, নাকি যৌথ বন্দী কারবার ব্যবসা সংগঠন। ব্যবসায়ের উপর নির্ভর করবে তোমার অর্থের উৎস চিহ্নিত করা।
এটি আমাদের ব্যবসা যেহেতু ছোট প্রতিষ্ঠান, প্রয়োজনীয় মাত্রা আমরা অর্থায়নের ব্যবস্থা করতে পারি। এখানে গ্রাম্য মহাজনের কাছ থেকেও আমরা টাকা এনে সাধারণত এই ব্যবসাগুলো হয়ে থাকে, ক্ষুদ্র ব্যবসাগুলো। প্রিয় শিক্ষার্থী, আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। বহিস্থিত উৎস কয় ধরনের নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। লিজিং কি, অবর্ণিত মুনাফা কি, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় ক্লাসটি আবারও দেখে নেবে। ভিডিও আকারে যেহেতু আমাদের তোমরা সদক্ষণ ভাষা আকারে থাকবে, তোমরা বারবার দেখে নিতে পারো এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারো। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। যতটুকু আলোচনা করেছি আবারও দেখবে, বইয়ের সাথে মিলিয়ে দেখবে এবং সকলেই ষষ্ঠ স্থানে থেকে যথাযথ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে তোমাদের লেখাপড়াকে গতিশীল রাখবে সে আশায় আমরা ব্যক্ত করছি। অন্য কোনো অযথা সময় নষ্ট করবে না। গেমস খেলে নিজের, আমরা এখন দেখতে পাচ্ছি গেমস একটি মহামারীর আকার ধারণ করেছে, সেটাতে দূরে থাকবে। জীবনটি তোমাকেই গুছিয়ে নিতে হবে। ছোট্ট একটি বাড়ি দিচ্ছে অর্থায়ন হচ্ছে যে শ্রেণী বিভাগ খাতায় লিখে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।